করা উচিত। প্রথম তো নাও জানতে পারো, না জানলেও অসুবিধা নেই। শব্দ আছে, শর্ট সার্কিট টেস্ট আছে, কয়েল আরও আছে দুটা ওষুধ, আর ওপেন সার্কিট টেস্ট। হ্যাঁ, তারপরে আচ্ছা, ট্রান্সফরমারের মেইন জিনিসটা কি? ম্যাগনেটিকের কাজ করবে না, তাহলে এই যে শীট, আচ্ছা আমাদের আমি সবসময় কিন্তু বলছি সিলিকন স্টিল শীট লেমিনেশন করা থাকে, এটা কিন্তু আস্তে একটা টুকরো নাকি পাট পাট করা আছে? দেখো ভালো কাছে এসে দেখো তো, ভালো করে টাকা ভালো করে তাকায় দেখো। না না, এই দিকটা শীট শীটগুলো অনেকগুলো পার্ট মনে হচ্ছে না 100%? কি মনে হয়? কি মনে হয়? ঠিক আছে, আমি মানুষের কথা মেনে নিচ্ছি। এটা কি আসলে? এটা এই শীটটা যদি আমি পিওর আয়রন শীট করতাম তাহলে কি অসুবিধা হতো? বা পিওর ম্যাগনেট, মনে করো কি তুমি কিনেছো, একটা ট্রান্সফরমার কিনছো, এরকম বড় ট্রান্সফরমার সুন্দর করে প্যাকেট করে কিনছো, আমি বলে দিচ্ছি যে এটা আমার সিলিকন শীট, সিলিকন 4.5%। আসলে আমি করে দিচ্ছি ওটা অ্যালুমিনিয়াম বা আয়রন শীটের পরে, ধরে আমি করে দিতে পারি। তোমার তো এটা জানার অধিকার আছে, এটা জানবে কীভাবে যে এটা কোন শীটের তৈরি করা। এখন বলো, আয়রনের বিএইচ কার্ভ আর তোমার সিলিকন শীট মানে স্টিলের বিএইচ কার্ভ কি একই রকম? না স্যার, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে না? তার আগে বলো যে তোমরা অনেক সময় কেমিক্যাল টেস্ট করে আগুনে পুড়ায়, আগুনে পুড়ায় কেমিক্যাল টেস্ট করে, কীভাবে করে ওটা? তো তুমি কি মনে করো একটা লোহাকে যদি তুমি আগুনে হিট উত্তপ্ত করো, ওটা কেমন লাল দেখায়? আর হচ্ছে অ্যালুমিনিয়ামকে যদি করো বা নিকেলকে করো বা ওর ক্যাডমিয়ামকে করো, তাহলে কেমন দেখাবে? ভিন্ন 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 দেখাবে নাকি সবগুলো একই রকম লাল দেখাবে? আচ্ছা, ভিন্ন ভিন্ন দেখানোর কারণটা কি? টেম্পারেচার পার্থক্য স্যার, মানে এটা গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট মানলাম, টেম্পারেচার মানলাম। আচ্ছা, আমার ইলেকট্রনিক কনফিগারেশন আছে না? ইলেকট্রনিক কনফিগারেশন তো আছে, এই হ্যাঁ, যখন ইলেকট্রনিক কনফিগারেশন আছে, যখন লাস্টের হিট পাওয়া থাকে, তখন আউটার মস্ট সেল থেকে যদি ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়ে যায়, তখন কি হয়? তখন কি হয়? আচ্ছা, ফোটন তখন কি দেখো তোমরা? আইনস্টাইনের এই পড়ছো না, ফটো ইলেকট্রিক ইফেক্ট? কি হয় ওখানে? ফোটনটা কি? ফোটনটাই তো আলো, ফোটনটাই তো লাইট। কখনো সে ওয়েভ নেচার করে, কখনো পার্টিকেল নেচার করে, ব্যাপারটা তাই। তো ঠিক তেমনই আমাকে এই শীট, এই কোর যদি জাস্ট সিলিকন শীট তৈরি করে দেয়, খরচ প্রায় 1.5 গুণ হয়ে যায়। এখন ভেজালের তো অভাব নাই, তুমি তো আর ভিতরে ইন্টারনেট ট্রান্সফর্মার, এটা তো হয়তো আমার খোলা, এবং তারপর তুমি এটা কি বুঝতে পারতেছো এটা সিলিকন শীট না স্টিল শীট? তোমার কাছে কিন্তু দুটো একই জিনিস, টেস্ট করা ছাড়া বোঝা যাবে না। তার মানে আমরা ট্রান্সফরমারের পোলারিটি টেস্ট করব, ভোল্টেজ রেশিও টেস্ট করব, ট্রান্সফরমারের উইন্ডিংয়ের ডাইলেকট্রিক স্ট্রেন্থ টেস্ট করব, আমরা এর ভিতরে যে ইনসুলেশন ইউজ করি ইনসুলেশন টেস্ট করব, ডাইলেকট্রিক স্ট্রেন্থ টেস্ট করব। ট্রান্সফরমার চুপানো থাকে পানির ভিতরে, নাকি এর ভিতরে থাকে, ওয়েল ট্যাঙ্কার আছে না, ওয়েল ট্রান্সফরমার ওয়েলের ডাইলেকট্রিক স্ট্রেন্থ টেস্ট করব। আচ্ছা, আরেকটা কথা, খুব মজার কথা আছে, সিলিকন শীট, মানে সিলিকন শীট না অ্যালুমিনিয়াম শীট বা নর্মাল স্টিল শীট, এটাও টেস্ট করা যাবে। এটা বিএস কাপ দ্বারা না, বিএস কাপ মানে কার্ভ অ্যানালাইসিস, কার্ভ ট্রেস করতে হয়। তুমি যদি এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স আঁকাইছো না, এক্স এর মান বাড়ালে ওয়াই একটা ইকুয়েশন পাচ্ছ, তো ওয়াই তার মানে একটা ভ্যারিয়েবল চেঞ্জ করে আর একটা ভ্যারিয়েবলে কী পরিমাণ চেঞ্জ হয়। তুমি এখানে কারেন্টের মান চেঞ্জ করো, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। অথবা ম্যাগনেটিক ফিল্ডে মান চেঞ্জ করো, তাহলে কারেন্টের মানও চেঞ্জ হবে। তো আরেকটা মজার জিনিস আছে, এই জিনিসটা খুব বেশি পরিমাণে ভুগে মানুষ। ধরো ট্রান্সফরমার একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের উপর লেখা থাকে ডেল প্লেট ডাটা লেখা থাকে এটা 200 কেভিএ বা 250 কেভিএ বা 300 কেভিএ। বেসিক্যালি 250 কেভিএ বা 300 কেভিএ বা 450 কেভিএ বা 500 কেভিএ
স্ট্রাকচারের মধ্যে খুব বেশি পরিমাণ পার্থক্য থাকে না, খুব বেশি পার্থক্য থাকে না। এখন তোমার থেকে ধরো আমি 5 লাখ টাকা দিয়েছি, বলছে ওকে 500 কেবি ট্রান্সফরমার দিব, 500 কেবি দেবো 5 লাখ টাকা। আসলে 500 কেবি ট্রান্সফরমার দাম কমপক্ষে 10-12 লাখ টাকা হবে, ধরো তো 12 লাখ টাকা নিচ্ছি আমি। কিন্তু আমি নেম প্লেটও লিখছি যে 500 কেবি, ভিতরে দিচ্ছি আমি 400 কেবি। এটা বোঝার কোনো উপায় আছে? বাইরে থেকে কোনো উপায় আছে? আচ্ছা, তাহলে এটা বোঝার একটা উপায় কি, লোড দিতে হবে, ফুল লোডে দিতে হবে, ফুল লোডে দিতে হবে। আচ্ছা, ফুল লোডে কত? তাহলে 500 কেভি ট্রান্সফরমার, এখন 500 কেভি লোডে দিতে হবে। 500 কেভি লোড মানে হচ্ছে ধরো পাওয়ার ফ্যাক্টর যদি 0.95 হয়, তার মানে কত? 0.95 হলে 475 কিলোওয়াট লোড দিতে হবে। এখন 475 কিলোওয়াট লোড দেওয়া মানে 24 ঘন্টা টেস্ট করা, 475 কিলোওয়াট লস না? ওইটাই লস। টেস্ট 475 কিলোওয়াট আমি ফুল লোডে দিয়ে রাখছি, ওইটা আমি তো গ্রামের দিকে দিতে পারতেছি না, আমি ল্যাবে টেস্ট করে ল্যাবে দিয়ে রাখছি। মানে এটা 450 কেভিএ, 475 কিলোওয়াট আমাকে লোডে, এখানে আর্টিফিশিয়াল লোড ক্রিয়েট করে লোডে দিয়ে রাখছে। তারপর এর মধ্যে এই ট্রান্সফরমারের কয়েলের টেম্পারেচার কেমন বাড়ে, ওয়েলের টেম্পারেচার কেমন বাড়ে, এই হিটিং অবস্থা কেমন হয়, প্রেশারটা কেমন বাড়ে, মানে বিশেষ করে যে হাইড্রোজেন ভিতরে আছে না ট্রান্সফরমার, ওয়েল তো ডিকম্পোজ হয়। এই যে টেম্পারেচার, উইন্ডিং টেম্পারেচার, ওয়েল টেম্পারেচার, প্রেশার, এগুলো কেমন বাড়ে এটা আমার টেস্ট করতে হয় নর্মালি। তাহলে এখানে আর্টিফিশিয়াল লোড ক্রিয়েট করতে হয়, আর এটাই অপচয় আমার। 24 ঘন্টা 475 কিলোওয়াট লোড আমার কোনো কাজ ছাড়াই আমি অপচয় করলাম, অপচয় না? এইটা করার একটা খুব সুন্দর বুদ্ধি আছে, একটাও লস হবে না, খালি সামান্য একটু লস হবে। এই 400 তোমাকে আগে সবার আগে জানতে হবে যে এটা হচ্ছে 500 কেভি ট্রান্সফরমার, মানে যার সাথে এটা ধরো আমি 500 কেভি ট্রান্সফরমার আমি এটা জানি, আর তোমাকে আমি এটা বিক্রি করছি 500 কেভি ট্রান্সফরমার বলে, আসলে তুমি এটা জানো না কত। বলছে যে 500 কেভি, তাহলে বলছে তো ঠিক আছে ভাই, আপনার ওখানে যে স্ট্যান্ডার্ড 500 কেভি ট্রান্সফরমার আছে, ওটার সাথে আপনি ব্যাক টু ব্যাক টেস্ট করে দেন। ব্যাক টু ব্যাক টেস্ট মানে কি আমি বলি, এইটার ব্যাক পার্ট, এটা ধরো ফ্রন্ট পার্ট, এটার ব্যাক পার্ট, অর্থাৎ এটা হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড। তাহলে এটা হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ সাইড। তাহলে কি করবে তখন, এইটা ব্যাক, এইটার ব্যাক পার্ট, এইটার ব্যাক পার্ট, তাহলে এটা লো ভোল্টেজ সাইড, এটা লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক টেস্ট। এখন এখানে কানেকশন দিয়ে দেবে, এইভাবে কানেকশন দিয়ে দেবে, এখান থেকে কোড থাকবে, কানেকশন দিয়ে দেবে। আচ্ছা, কানেকশন দিল, তাও কিন্তু তখন এইটা 500 কেভি না, মানে এটা 500 কেভি আমার স্ট্যান্ডার্ড, আর এটা আমি বিক্রি করছি 500 কেভি আছে। তখন এইটার যে টেম্পারেচার প্যারামিটার যেভাবে বাড়বে, এইটার টেম্পারেচার প্যারামিটার সেভাবে বাড়বে। এখন এইটা কি লোড হিসেবে আচরণ করবে, লোড হিসেবে আচরণ করবে, কিন্তু সে কতটুকু লোড নেবে, এই লোড নেবে শুধুমাত্র ফুল লোড কারেন্ট নেবে, কিন্তু কারেন্ট কিন্তু সে ফুল লোড কারেন্ট নেবে, আর লস হবে শুধু কারেন্ট লস করতে হবে। তার মানে তুমি এখান থেকে আমি টেস্ট করে ফেলতে পারতেছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে কয়েকটা জিনিস মানে ফাইনালি কনক্লুশনে কয়েকটা জিনিস চলে আসে। ওয়েলের টেম্পারেচার, তাপমাত্রা বলে, মনে করো ফুল লোড কারেন্ট আছে, ফুল লোড কারেন্টে যদি হয় একটা ট্রান্সফরমারের ফুল লোড কারেন্ট কত, এখানে এইটা দেখে আসো তো, এইটা ট্রান্সফরমারটা দেখে আসো, ওই নেম প্লেট ডাটা আছে, থ্রি পেজটা দেখো, থ্রি পেজটা দেখো। এই পিছন সাইডে আছে, দেখো পিছন সাইডে আছে নেম প্লেট ডাটা। না, এটা আমি ব্যাক টু ব্যাক টেস্ট, সাবনাট টেস্ট বলে এটাকে, মানে সায়েন্টিফিক যদি আমি নাম বলি সাবনাট টেস্ট। এর হচ্ছে হাই ভোল্টেজ সাইড হচ্ছে 2.6 অ্যাম্পিয়ার, আর লো ভোল্টেজ সাইড হচ্ছে 69.5 অ্যাম্পিয়ার। 69 ধরলাম, 70 ধরলাম আমি, হ্যাঁ। আচ্ছা, একটু আমি তোমাদেরকে আবার ভাগ করে দেবো, আমি তখন এটা বলার পরে এই 10 জন করে রাখবো, বাদ বাকিগুলো বাইরে বসা রাখবো। আছে তো সময়, তো আমার আছে, আমাদের তো সময় আছে, আমার একটাই ক্লাস আছে, এখনো ক্লাস তো। আচ্ছা, কোনো আমরা ট্রান্সফরমারের লস
এখন বলতে পড়ছি না, লস তো কথা বলছি। কি লস হয়? কোর লস আর কপার লস। কপার লসটা কি? আই স্কোয়ার আর লস, আই স্কোয়ার আর। আইটা কি? কারেন্ট। কারেন্ট। আচ্ছা এখন বলো 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে যে পরিমাণ লস হবে তার পরিবর্তে 70 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে তার কি পরিমাণ লস হবে? আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর, তাই না? তার মানে ওই যে যেটা আমার ওইটা 3 ফেজ ট্রান্সফরমার ওটা হচ্ছে 69.5 মানে 70 অ্যাম্পিয়ার। তার মানে ফুল লোডে যদি যায় তাহলে হচ্ছে আই 70 গুণন রেজিস্ট্যান্স 749 4900 গুণন হচ্ছে রেজিস্ট্যান্সটা খুব কম থাকে। তারপরে ধরো আমার কাছে একটা নরমালি তোমাদের আমি একটা পিডিবির একটা বই দেবো না, পিডিবির একটা বইতে আমাদের রেটেড ই আছে, শত দেয়া আছে যে 200 কেবি ট্রান্সফরমারে সর্বোচ্চ এত লস নেওয়া যাবে, 250 কেবিতে এত, 300 কেবিতে 400 কেবিতে 500 কেবিতে এত। কপার লস মানে ক্ষয় না হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, লস বলি ওই যে বরুণ যে আমি তো বলি বেস্ট ম্যান, কেন বুঝছো? বরুণ যে আমাদের বেস্ট ম্যান। এটা কি? কপার ওয়্যার। এইটাও একটু খালি এসডব্লিউজি বের। এসডব্লিউজি কি জিনিস? এসডব্লিউজি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এসডব্লিউজি বাংলাদেশে যেটাকে সিএম বলি, সার্কুলার মিল। সিএম বাংলাদেশে বলি আরএম বলি আমরা। কি বলি? রাউন্ড মাল্টিপল। আর আছে আর রাউন্ড সিঙ্গেল। এটা তোমাদের পরে ফাইনাল ইয়ারে পড়ানো হবে। তো কে ফোন দিচ্ছে তো? হ্যালো, এই শব্দগুলো মনে রাখো তোমরা। আরএম মানে কি, এসডব্লিউজি কি, তারপরে তোমার হচ্ছে আর সিএম তে কি, এগুলো তার মাপা সব বিভিন্ন কিছু। আমাদের কেউ দেখছে এই আছে ওয়ার গেজ মাপারি আছে না, রাউন্ড সার্কুলার আছে না। আচ্ছা আচ্ছা তোমরা এবার মনে করো এই যে এর ভিতরে যদি কারেন্ট ফ্লো হয়, তার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে, এর ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে, তো রেজিস্ট্যান্স আছে, তাহলে হিট উৎপন্ন হবে হবে তো। এইটা তো কারেন্ট ফ্লো, এর ভিতরে কারেন্ট ফ্লো হয়। আমি আউটপুটটা এখান থেকে নিচ্ছি, আউটপুটটা আমি এখান থেকে নিচ্ছি, তার মানে তার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে আই স্কোয়ার আর। তো হিট উৎপন্ন হবে। হিটটা কি হবে? এখানে হিট উৎপন্ন হলে বাতাসে ছড়ায় পড়তেছে। ট্রান্সফরমারের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে হিট উৎপন্ন হলে কই যাবে? ওয়েল আছে স্যার। ট্রান্সফরমার ওয়েলটা, তেলটা গরম হয়ে যাবে, তেলটা গরম হবে। তেলটা গরম হলে কি হবে? এক্সপেনশন হবে না, বেশি প্রসারিত হবে না। আচ্ছা আমার উপরে একটা থার্মোমিটার থাকে না, দেখো ওই ট্রান্সফরমার উপরে থার্মোমিটার আছে। আচ্ছা আমি নিয়ে যাবো আমি ট্রান্সফরমারটা ই নাই, থার্মোমিটারটা খোলা আছে, থার্মোমিটার থাকে প্রত্যেকটা ট্রান্সফরমার থার্মোমিটার থাকে। আচ্ছা থার্মোমিটারটা আছে, থার্মোমিটারটা কিসের তাপমাত্রা নির্দেশ করে? ওটা ওয়েলের টেম্পারেচার নির্দেশ করে। কিন্তু যেগুলো খুব বড় ট্রান্সফরমার, যেটা পাওয়ার ট্রান্সফরমার, আমরা ট্রান্সফরমার ক্লাসিফিকেশন করছি তো, পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার করছি না? কোথাও কাছে পাওয়ার ট্রান্সফরমার হিসেবে কাজ করে। আমরা যারা ট্রান্সফরমার ক্লাসিফিকেশন করছি আমরা, ভুলে যাওয়া যাবে না তো। এগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এই যে এটা তোমার ল্যাবে টেস্ট পাবে, টেস্ট ট্রান্সফরমার। বাচ্চা এগুলো সব বাচ্চা। ওই যে পিছনে এগুলো আছে না, তুমি একটু সাইড হোক ভাই। সিঙ্গেল পেজ, এটা সিঙ্গেল পেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ওটা ট্রিপল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ওটা সিঙ্গেল পেজ, ওটা ট্রিপল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আমার হচ্ছে সাব স্টেশন আছে না, সাব স্টেশনে ট্রান্সফরমার আছে, আর বড় সাব স্টেশন সেখানে পাওয়ার ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার ক্লাসিফিকেশন আপনার আরেকদিন একটু সবক দেবো না, মনে রাখা। এই জিনিসগুলো ভুললে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার না, ইটস ফ্রম টেকনিশিয়ান। ভাই এইগুলো যদি ভুলে যায় ওকে ইঞ্জিনিয়ার বলবো আমি, বলেন? বসেন বসেন বসতে বলতে পারবেন। আচ্ছা তার মানে আমার হচ্ছে কি, ট্রান্সফরমারে আবার কিন্তু অনেক ঘটনা আছে। এখন টেস্ট করা ছাড়া কি আমি কোনো কিছু দিব? তুমি একটা ট্রান্সফরমার যদি 12 লাখ টাকা দিয়ে দিবে, তোমরা পিছনে যারা গল্প করতেছে ওরা যখন পৃথিবীর ইঞ্জিনিয়ার হবে তখন ওরা কি করবে? ওকে তো হচ্ছে 400 কেবি ট্রান্সফরমার, ধর 500 কেবি ট্রান্সফরমার দিল, তখন হচ্ছে ও যারা আমার প্রিয় সঙ্গে থাকলেও তো আমাদের ভয় নাই, কিন্তু ভয় গল্প। আমি যদি আজকে ক্লাস না নিতাম তার টেনশন ছিল না।
বাস্তব কথা আর কি। পিডিবিতে ভয়টা কম, কিন্তু ডিপিডিসি, ডেস্কো, নেস্কো ওদের একটু ভয়টা একটু বেশি আছে, কারণ ওটা একটু গভর্নমেন্টে খুব সুপারভাবে কন্ট্রোল করে। তো ধরো আমরা ওই আমার গল্প করা আলাদা পিডিবির ইঞ্জিনিয়ার হয়েছে, ও হাতে ট্রান্সফর্মার কিনতে গেছে, ও আচ্ছা লট হিসেবে ট্রান্সফর্মার কেনা হয়। ধরো পিডিবি মনে করে 200 ট্রান্সফর্মার কিনবে। এই এলাকায় মনে করে আলুতল এলাকা থেকে শুরু করে এই চা বাগান এলাকায় নতুন করে বসতি স্থাপন করা হয়েছে, তো 200 ট্রান্সফর্মার লাগবে। ওই এই 10 কিলোমিটার বা 20 কিলোমিটার এলাকায় 200 ট্রান্সফর্মার লাগবে। তখন দায়িত্ব পড়ে কার জানো? ওই এলাকার যে চিফ ইঞ্জিনিয়ার, ওই এলাকার যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওদের দায়িত্ব পড়ে। হ্যাঁ, মিনি ট্রান্সফরমার। এটা কি মিনি ট্রান্সফরমার? আমি মিনি ট্রান্সফরমার এগুলো জাস্ট আমাদের হচ্ছে ল্যাব পারপোজের জন্য। ল্যাব পার ভাই, এটা আমার ডিস্ট্রিবিউশন পারপোজের জন্য না। ডিস্ট্রিবিউশন পারপোজ হলে কোনো আলাদা ডিজাইনের থাকবে। আচ্ছা, তোমরা এখানে হাতে টাকাটা 30 টাকা পাই না? ইউটিউবে ছড়াই দিতে হবে। ইউটিউব চ্যানেলে চান সাবস্ক্রাইব মাই চ্যানেল। দাম বাড়িয়ে গেছে। স্টোরেজ 256 জিবি আছে। দেখাল আমার লাগবে অলরেডি 16 মিনিট। ঠিক আছে, আমার ইউটিউবে সার্চ দিলাম, এখন দেখব আপনি আমরা দেখেন না ইউটিউব থেকে। ধর ভিডিও দেখতে হবে কিছু। আগে এটা করছিলেন আমি টার্গেট একটা ভিডিও করছিলাম, ওই যে 36 টাকা দিলাম, যে ওখানে পাওয়া ওটা ওটা হলে আছে পুরো হাই রেজলিউশন ভালো লাগছে। ভালো জিনিস পেছনে ভালো লাগবে ভাই। আচ্ছা, তুমি তাহলে ইলেকট্রিক্যাল, আমি ইলেকট্রিক্যাল এসে আচ্ছা, তো তাহলে আমাদের ট্রান্সফর্মার টেস্ট করে নিতে হবে। তাহলে এতক্ষণ আলোচনা করে কি কি জানতে পারলাম? ট্রান্সফর্মার টেস্ট শুনে কি কি জানতে হবে? ব্যাক টু ব্যাক টেস্ট। ব্যাক টু ব্যাক টেস্ট এইটা হচ্ছে মূলত প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে না, বিশেষ করে প্রাইভেট ট্রান্সফর্মার মূলত প্রাইভেট থেকে তৈরি করে, সরকারি প্রতিষ্ঠান মাত্র একটা আর কি। ওরা ধরো 1 কেজি কপারের দাম কত? 1500 থেকে 3000 টাকা। তোমার কাছে 3000, কিন্তু আমি কিনতে গেলে 1500, কারণ কি আমি হিউজ পরিমাণ কিনবো। আচ্ছা, একটা ট্রান্সফরমারের ওজন কত? তোমার মোবাইলটা বাইরে করে দেখো ওজন কত। নেটে না, ওরা ছবি তোলা আছে, ওটা আমরা ফিজিক্যাল জিনিসে বিশ্বাস করবো, আমরা কেউ উল্টা পাল্টা কেন বিশ্বাস করবো? আচ্ছা, 600 কেজি। টোটাল ওয়েট 600 কেজি। অনেক বেশি টোটাল ওয়েট 600 কেজি। আচ্ছা, ওয়েল কোয়ান্টিটি তেল আছে 160 লিটার। এখানে আর একটা জিনিস দেয় না, এটা যদি দেওয়া ছিল এই ট্রান্সফরমারের কয়েলের ওজন কত আর কোরের ওজন কত, এটা দেওয়া উচিত ছিল, এটা দেওয়া উচিত ছিল। এখন ধরো আমার এই যে লাস্ট ফ্রেন্ড যারা গল্প করলো, এরা হচ্ছে ট্রান্সফরমার কিনতে গেছে, ও জানে যে আচ্ছা 200 কেবি ট্রান্সফরমার তো 600 কেজি ওজন, ও 600 কেজি ওজনের ট্রান্সফরমারে ওইটার ব্যবস্থা লাগে, ওইট দেওয়া লাগে, ও 600 কেজি ওজন ট্রান্সফরমার কিনে আনলো। কিন্তু ধর আমি হচ্ছে কোম্পানির মালিক, আমি হচ্ছে 2 নম্বরই করছি। কীভাবে করছি? এই কোরের পরিমাণ বাড়ায় দিছি। এই কোরের দাম ধরো 200 টাকা কেজি, আর কয়েলের দাম ধরো 1500 টাকা কেজি। কোর 10 কেজি বাড়ায় দিছি, মানে 10 কেজি মানে 2000 টাকা লস এক্সট্রা লাগছে। আর কয়েল আমি হচ্ছে 10 কেজি কমাইছি, তার মানে 15000 টাকা বাঁচাইছি। হ্যাঁ, বুঝি নাই? আচ্ছা আচ্ছা, শোনো, কারণ যদি আমি কয়েল পরিমাণ কম দেই, তারপর হিট উৎপন্ন হবে না? হিট স্যার বেশি না কম হবে? বেশি উৎপন্ন হবে। তোমার তো রেটেড কারেন্ট, মানে তোমার ব্যাক টু ব্যাক টেস্ট মানে একদম রেটেড কারেন্ট, 70 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 70 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে কয়েলের পরিমাণ কম, তাহলে হিট উৎপন্ন বেশি হবে না? হিট উৎপন্ন হবে বেশি। এবং এই কত আরএম এর, এটা পর্যন্ত বলে উল্লেখ করে দিতে হয় কত আরএম এর। এটা আরএম বলে না, আমরা বাসা বাড়িতে আরএম বলি, কিন্তু যখন ডিজাইন করে তখন এসডাব্লিউজি বলি, কত এসডাব্লিউজির আর কি, তখন সেই এসডাব্লিউজি স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস। এসডাব্লিউজি আরেকটা আছে, নতুন শব্দ বলি, আমেরিকান ওয়্যার গ্যাস, এডাব্লিউজি আমেরিকান ওয়্যার গ্যাস।
এটা 40 থেকে শুরু হয়ে 000 শেষ হয়, মানে 40 মানে একদম চোখে দেখা যায় সুতা, মানে চুলের সাথে চিকন। আর 4টা শূন্য যদি হয় এরকম মোটা হয়। 18 এমসিএফ 22 থেকে 24 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যাপাসিটি থাকে আর কি। আর বাসাবাড়ি সাধারণত আমরা 12 থেকে 14 AWG ব্যবহার করি, আমেরিকান ওয়েল গেছে। 18 নিচে থাকলে পর তোমার কারেন্ট ক্যাপাসিটি বাড়বে। আর যদি 40 হয় কারেন্ট ক্যাপাসিটি, তার যত মোটা কারেন্ট ক্যাপাসিটি পারবে না, এটা বলে অ্যাম্পাসিটি। কারেন্ট ক্যাপাসিটি বলে অ্যাম্পিয়ার ক্যাপাসিটি, অ্যাম্পাসিটি বলে। অ্যাম্পিয়ার না, কারেন্টের মান তো নাম অ্যাম্পিয়ার, অ্যাম্পাসিটি ক্যাপাসিটি অ্যাম্পিয়ার। এখন ধরো যেটা 18 SWG বা আমেরিকান ওয়্যার গেছে, তার সাথে 12 বা 14 কারেন্ট ক্যাপাসিটি অবশ্যই বেশি। 18 যদি তাহলে হচ্ছে যদি 22 অ্যাম্পিয়ার হয়ে থাকে, তাহলে হচ্ছে 12 তাহলে 3 গুণ বাড়ে, 22 তাহলে 66 অ্যাম্পিয়ারের কাছাকাছি যাবে বা তার একটু কম হবে। এটা তোমাকে যখনই তার দিয়ে দেয়, সাথে যে স্লাইড দিয়ে দেয়, অবশ্যই অ্যাম্পিয়ার রেট বেশি হবে, তারও মোটা হবে। যত উপর দিকে তার কি সাইজ কমবে নাকি? হ্যাঁ, যত 40 মানে কি একদম চিকন, চুলের মতো চিকন, যত নিচে নামবো তো তারপর তার মোটা হবে। ওই যেটাকে 40 ওইগুলি বলে লিড স্কোয়ার বলে। আমাদের কাছে খুব চিকন তার আছে, ওই যে হ্যাঁ, এই তুমি চোখে দেখতে পাচ্ছ, এই তো মাস্টার চশমা তো চোখে দেখতে পাচ্ছ না, তো পারতেছেন আমি শিওর, এরা পারতেছ তো, তার মানে বুঝছো তো ডাইমেনশনের ভিন্ন আছে। এ বলুন ওরে 2 ফিট 3 ফিট কাটে দেন তোরে, ওরা একটু চোখে দেখো। শোনো তোমারে বলি, আমি যখন পাবনা ইউনিভার্সিটি পড়ছি তখন এইগুলো ছিল না রে ভাই। পাবনা ইউনিভার্সিটি গরিব ইউনিভার্সিটি ছিল, এখন অনেক বড় ইউনিভার্সিটি, মানে এখন এত বিল্ডিং হয়েছে যে জায়গা নাই বিল্ডিং করা। আর আমি যখন পড়ছি ধান ক্ষেত। আচ্ছা স্যার, একটা কোশ্চেন বলো কারেন্ট ক্যাপাসিটি কোনটার বেশি? দেখো তুমি হচ্ছে ও হলের টাকা দিচ্ছে কিনা একটু কনফার্ম হতে পারবো তো। আচ্ছা অয়ন একটু রাখেন, অয়ন এই অয়ন, এই তুমি টাকা পয়সা হলে দিছো তো, ভেরি গুড, পারফেক্ট। আর দরকার নেই, যাও। আচ্ছা 100 মানে 1 কেজি আমি SWG ব্যবহার করলাম 12, 1 কেজি SWG ইউজ করলাম 22, দুটো 1 কেজি আছে। ধরো SWG 22-এর দামটা কম, SWG 12-এর দামটা বেশি। আমি যদি এইটাতে করি, মানে এইটাতে ডিজাইন করে দেই, তাহলে আমার অসুবিধা কী? আচ্ছা ধরো তুমি হচ্ছে চিকন রড দিয়ে একটা ব্রিজ করিস, 1 টন রড, 1 টন রড চিকন রড দিয়ে করছো, আর 1 টন রডে মোটা রড দিয়ে করছো, ব্রিজ করছো, 1 টনই ব্রিজ করছো কিন্তু মোটা রড, তার ক্যাপাসিটি বেশি থাকবে। মোটা রডটার ক্যাপাসিটি, আমার তারটা কি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যারি করতেছে। যেমন রাস্তা দিয়ে যেমন আমার যায়, ট্রাক যায়, ওভারলোড হলে রাস্তা প্রসারিত হয়, রাস্তা ড্যামেজ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আমার এই তারের ভিতর দিয়েও কারেন্ট যায়। ওভারলোড হলে, ওভার কারেন্ট গেলে এর ভিতরে ফ্রিকশন হয়। আচ্ছা কারেন্ট বাড়লে তাপমাত্রা বাড়ে কেন? পলিউশন, আই স্কোয়ার আর লস, আইটা কেন বা আই মানে আই কারেন্ট, আমার কারেন্ট যাচ্ছে, কারেন্ট বাড়লে আমার তাপমাত্রা বাড়ে কেন? রেজিস্ট্যান্স বাড়ে কেন? ইলেকট্রনের সাথে ঘর্ষণ হয়। এই তো ইলেকট্রনিক কনফিগারেশন, ভাই সব কিছু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রন থেকেই আইছে ভাই। আমার পড়ালেখা ইলেকট্রন থেকে শুরু করতে হবে। একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি আমাকে অবশ্যই সুন্দর মতো চিন্তা করতে হবে। এটা কেন কন্ডাক্টর, এটা কেন সেমি কন্ডাক্টর, এটা কেন ইনসুলেটর, এটাকে কেন আমি কন্ডাক্টর হিসেবে ইউজ করবো। এই সেকেন্ড সেমিস্টার ফিজিক্স পড়ছো না? এগুলো পড়ছো না? পড়ে আসার কথা তো তোমাদের, তা ফাঁকিতে পড়ছো? ভাই বাতে একটু ফিজিক্স ধরা উচিত ছিল বেশি। 2 বার হয়েছে না? তোমাকে কি প্রশ্ন করছিল?
না, কি করছিল? তুমি অনেক কিছুর মধ্যে 5টা বলো। প্র্যাকটিক্যাল ধরছি বলো, তুমি বলো। কিন্তু স্যার কার্ভ ধরছি কার কি কার? ওই যে গ্রাফের মধ্যে যে কার্ভ এটা সোজা হবে সেজন্য আচ্ছা, নর্মালি আমরা আসি, এবার দেখি। শোনো, বেসিক কিভাবে ক্লিয়ার হয় জানো? তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ কিভাবে বাড়ে? এই যে ভাইবা হয়, প্র্যাকটিক্যাল মানে সেন্ট্রাল ভাইবা হয়, সেশনাল ভাইবা হয়, বা এই যে আমি আজকে কয়েকটা শব্দ বললাম যেটা পড়ালেখার বাইরে, এই শব্দগুলো বাসায় যাওয়ার পরে সুন্দর করে খাতায় যদি লিখে রাখো, এই যে সিএম বলছি, আর এম বলছি, আর ই বলছি, এডাব্লিউজি বলছি, এসডাব্লিউজি বলছি, অ্যাম্পাসিটি ক্যাপাসিটি বলছি, এই শব্দগুলো কিন্তু তোমার মেশিনের সাথে সম্পর্কিত না, এনার্জি কনভার্সন সম্পর্কিত না, বাট অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত। এই যে তোমাকে ভাইবাতে যে জিজ্ঞাসা করছে, তোমার মধ্যে যারা একটু বুদ্ধিমান বা এতদিনও বোকা ছিল, আজকে দিন যারা বুদ্ধিমান হবে, আলোচনা করবে বন্ধুদের সাথে, বন্ধু তোরা কী ধরছে বলতো, টুক করে সে লিখে রাখবে এবং সেটা সে নিজে পড়ালেখা করবে। দিন শেষে দেখবে যে তার মাথার ভিতরে ইঞ্জিনিয়ারিং ঢুকে গেছে। তো নতুন যেটাই শিখবে ওই শব্দটুকু লিখে রাখো, 1 দিন বা 2 দিন বা 5 দিন পরে শব্দটা যদি পেজ উল্টাও দেখো, তেমন হচ্ছে আচ্ছা এই শব্দের সাথে আমি পরিচিত। এখন যদি নাই পরিচিত হও, তোমার ভাইবাতে জিজ্ঞাসা করতে গেলে বা বাইরে জিজ্ঞাসা করতে গেলে, মানে যেখানেই যাও না কেন, তোমাকে যদি ইলেকট্রিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করে, যদি না পারো, ও প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করে কি তুমি কোথা থেকে পড়ালেখা করছো, এটা জিজ্ঞাসা করে না? তার মানে তোমার একজনের ফেইলের জন্য পুরো প্রতিষ্ঠানটা ফেল হলো। এখানে ওনার কাছে মনে হবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেখা হয় না, নিজে তো ডুবলাই, পুরো প্রতিষ্ঠানকে একসাথে ডুবাই ফেললাম। এ ভুল করেছি না স্যার, এই জন্য নিজেও ডুবা যাবে না, প্রতিষ্ঠানকেও ডুবানো যাবে না। ভাই তোমার যতটুকু নলেজ আছে তুমি নলেজ দিয়ে দাও, বাদ ভাই তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তুমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং তোমাকে শিখে যেতেই হবে। আচ্ছা, এখন তোমরা আবার শুরু করতে হবে প্রথম, মানে ট্রান্সফর্মার প্রথমে 1 থেকে 10 রোল, 160 জন আছে না তোমরা?